স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের বিস্ময়ের অন্ত নেই। তার সৃষ্টিকর্মের সাথে মিলিয়ে এখনো চলছে অপার জীবন। রবীন্দ্র চর্চার মধ্য দিয়ে উন্মেষ করছে আমাদের জাতীয় চেতনার। তাই রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের সম্পর্ক আত্মপরিচয়। বাংলাদেশ রবীন্দ্র চর্চার ইতিহাস নানা দিক থেকে সমৃদ্ধ। এখনও নবকলেবরে প্রকাশ হয়ে চলেছে রবীন্দ্র রচনাবলী। অশেষ রবীন্দ্রনাথ নিয়েই আজকের আলোচনা। 25শে বৈশাখ। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সমাজ ও সাহিত্য গবেষক ও অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আছেন রবীন্দ্রসঙ্গীত শিক্ষক ও শিল্পী মিহির নন্দী, এবং ঐতিহ্যের প্রকাশক ও প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম। স্বাগত আপনাদের স্যার। আমরা প্রথমে একটু জানতে চাইব যে রবীন্দ্রনাথের যে চর্চা আমাদের বলা যায় যে এটি নিরবিচ্ছিন্নভাবেই চর্চা চলে এসেছে, ফলে এইটির প্রয়োজনীয়তাটা আমাদের কতটুকু, এবং এটা যদি একটু না, রবীন্দ্র রচনাবলী ঢাকা থেকে প্রকাশ করার প্রয়োজন খুব আছে এবং নানাভাবে এই রচনাবলী প্রকাশিত হয়েও আসছে। পাকিস্তানকালে স্ট্যান্ডার্ড পাবলিশার্সের রুহুল আমিন নিজামী রবীন্দ্র রচনাবলী কয়েক খণ্ড প্রকাশ করেছিলেন। এটা নতুন করে কম্পোজ করা হয়নি। তিনি মোটামুটি বিশ্বভারতী থেকে প্রকাশিত যে রচনাবলী সেটা হুবহু ব্লক করে ছেপে প্রকাশ করেছিলেন। এখনকার তুলনায় তখনকার ছাপার সুযোগ সুবিধা অনেক কম ছিল, তবুও রুহুল আমিন নিজামী যথাসম্ভব পরিচ্ছন্ন করে বের করেছিলেন। যেহেতু বিশ্বভারতীর মানে কম্পোজ করা জিনিসটা তিনি হুবহু করেছেন, তারপরে তাতে ভুলের সুযোগ ছিল না, এটা তিনি লক্ষ্য করেছিলেন। এবং এখানে কম্পোজ করতে গেলে প্রুফ দেখে নির্ভুল করা কঠিন হবে এটা মনে করে তিনি নিউজ প্রিন্টে প্রকাশ করেছিলেন, সস্তা দামে যাতে লোকের কাছে দেওয়া যায়, কিন্তু তার মধ্যে যত্নের ছাপ ছিল। এরপরে বাংলা একাডেমি থেকে রবীন্দ্রনাথের কবিতার সংকলন মঞ্জুরে মওলার সম্পাদনায় কত 3 খণ্ডে না 4 খণ্ডে একবার বের করেছিল কবিতা, মানে নির্বাচিত কবিতা। আর ওই যে পাঠক সমাবেশ একটা দোকান প্রকাশক, তারা রবীন্দ্র রচনাবলী বের করেছে। আর এরপরেই আমরা পাচ্ছি এই ঐতিহ্য প্রকাশিত রবীন্দ্র রচনাবলী। আমি এই রচনাবলী এখনই 2 খণ্ড দেখলাম, সবগুলো খণ্ড নাড়াচাড়া করে দেখলে বুঝতে পারতাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে অধ্যাপক সৈয়দ আকরাম হোসেনের সম্পাদনায়, আর এই যে প্রকাশক আমাদের সঙ্গেই আছেন ঐতিহ্যের, তার তত্ত্বাবধানে গোটা জিনিসটা যতদূর সম্ভব নিখুঁত, নির্ভুল এবং সুন্দর করে করা যায় এই চেষ্টা করা হয়েছে। প্রচ্ছদটাও সুন্দর হয়েছে, এই যে ভাস্কররা আশা করেছেন, সবটা মিলে আমি এই প্রকাশনাকে একটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমাদের জাতীয় জীবনে প্রয়োজনীয় প্রকাশনা বলে মনে করি। আমাদের দেশে রবীন্দ্রনাথের চর্চা তো অনেক কাল ধরে আছে। যখন রবীন্দ্রনাথ লেখক হিসেবে, কবি হিসেবে পরিচিত হয়ে ওঠেন, তখন থেকেই রবীন্দ্রনাথের চর্চা আছে। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পরে তার রচনাবলী নানাভাবে প্রকাশিত হচ্ছে এবং গোটা জাতির আগ্রহ, আমাদের জাতির বাইরেও সমগ্র ভারতবর্ষব্যাপী রবীন্দ্রনাথের প্রতি মানুষের আগ্রহ যায়। রবীন্দ্রনাথের একটা অসন্তোষ ছিল এবং তিনি বিদ্যাসাগর সম্পর্কে একটা প্রবন্ধে সেই ক্ষোভ প্রকাশও করেছেন, যা আমরা আরম্ভ করি শেষ করি না ইত্যাদি ইত্যাদি কথা বলে বাঙালি চরিত্রের ত্রুটি, বিচ্যুতি, সীমাবদ্ধতা দেখিয়েছেন। রবীন্দ্রনাথ বাঙালি চরিত্র সম্পর্কে প্রশংসামূলক কথা কি মানে ব্যক্ত করেছেন খুঁজে পাওয়া মুশকিল। বাঙালি চরিত্রের সংশোধন চেয়েছেন, উন্নতি চেয়েছেন, সেই জন্য বাঙালি চরিত্রের ত্রুটি বিচ্যুতি রবীন্দ্রনাথ নির্দেশ করেছেন। এরকম রবীন্দ্রনাথের মৃত্যুর পরে বেশ অনেক বছর ঢাকায়, কলকাতায়, আরও নানান জায়গায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী একটা পবিত্র বোধ নিয়ে মানে উদযাপন করা হয়েছে। পাকিস্তানকালে আমাদের এখানে রবীন্দ্রনাথের চর্চা পাকিস্তান সরকার নিরুৎসাহিত করত। নিরুৎসাহিত করার কারণ পাকিস্তানকে তারা চিরস্থায়ী করতে চাইতো
এবং পাকিস্তানকে চিরস্থায়ী করার পথে রবীন্দ্র রচনাবলীকে, রবীন্দ্রনাথের সঙ্গীতের চর্চা, রবীন্দ্র সাহিত্যের চর্চা, এটাকে তারা মনে করতেন পাকিস্তানের সংহতি রক্ষার এবং পাকিস্তানের অস্তিত্ব রক্ষার জন্য বিপজ্জনক। যারা রবীন্দ্রনাথের রচনাবলী ব্যাপকভাবে পড়বেন, রবীন্দ্রনাথের গান শুনবেন, তাদের মধ্যে পাকিস্তানি চেতনা, জাতীয়তাবাদী চেতনা থাকবে না, বাঙালি চেতনা দেখা দেবে। এটা পাকিস্তান সরকার চাইতো না। তার ফলে রবীন্দ্রনাথকে নিয়ে একরকম রাজনীতি হয়েছে তখন। এর মধ্যে আমরা প্রবল আগ্রহে রবীন্দ্র রচনাবলী পাঠ, রবীন্দ্রনাথের গান প্রচার, রবীন্দ্রনাথের দিয়ে আমাদের সাংস্কৃতিক বোধ, পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদ, এটাকে বিকশিত করবার চেষ্টা করেছি। সরকার বাধা দিলেও রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আগ্রহ মানে পেছনে পড়েনি, এটা বরং আরও বাধা পেয়ে বেড়ে গেছে। বাংলাদেশ হওয়ার পরে এখানেও রবীন্দ্রনাথের রাজনৈতিক ব্যবহার তো আছে। এই যে কয়েক বছর আগে রবীন্দ্রনাথের 150তম জন্মবার্ষিকী পালন করা হলো, আমি যতটা লক্ষ্য করেছি আওয়ামী লীগই সেটা অনুষ্ঠানাদি করেছে দীর্ঘদিন ধরে, অন্তত 1 বছর ধরে। অনেক রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকার, ভারত সরকার মিলে ঢাকায়, কলকাতায়, দিল্লিতে, লন্ডনে এই 4 জায়গাতেই অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করেছে। তাতে বাংলাদেশ সরকারও একটা বিরাট অঙ্কের টাকা দিয়েছে, ভারত সরকারও বিরাট অঙ্কের টাকা দিয়েছে। তো এইটা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ ছাড়া বামপন্থী কিছু দল আছে, তার কোনোটা রবীন্দ্রনাথকে স্মরণ করে থাকতে পারে, কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে নয়। আর এর বাইরে যেমন বিএনপি একটা বড় দল, তারা তো রবীন্দ্রনাথ সম্পর্কে ভুলেও কোনো অনুষ্ঠান করেছে এটা মনে হয় না। এইসব দিক লক্ষ্য করলে আমি বলবো পাকিস্তানকালে রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতিটা খুব সরল ছিল, পক্ষ বিপক্ষ স্পষ্ট ছিল। এইখানেও অনেকটা তাই, কিন্তু হলেও এখানে কেমন যেন অনেক বেশি জটিল। তো ঐতিহ্য আমাদের প্রশংসা ভাজন যে এই রচনাবলী সুন্দর করে বের করে মানে পাঠকদের এবং বৃহত্তর সংখ্যক পাঠকদের পড়ার সুযোগ করে দিলেন। আরও প্রশংসনীয় যে এটা সুসম্পাদিত হয়ে বের হয়েছে। অধ্যাপক আকরাম হোসেন তার দীর্ঘ জীবনের মানে বিচার বিবেচনা, রবীন্দ্রনাথ নিয়ে তার গবেষণা আছে, অনুসন্ধান আছে, সেটা প্রয়োগ করে করেছেন। সর্বোপরি প্রকাশক আমাদের সঙ্গে আছেন, তিনি যথাসম্ভব এর প্রকাশনা যাতে সুন্দর হয়, ভালো হয়, নিখুঁত এবং নির্ভুল হয়, ছাপার ভুল না থাকে, এগুলো লক্ষ্য করেছেন। সেই জন্য ঐতিহ্য আমাদের অভিনন্দন পাওয়ার যোগ্য। ঐতিহ্যের প্রকাশক স্যার, ঐতিহ্যের প্রকাশকের কাছ থেকেও আমরা অভিজ্ঞতাগুলি জানবো। একটু মিহির নন্দীর কাছে যাব। মিহির নন্দী, শুরু করার আগে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আজকে রাষ্ট্রপতির কাছ থেকে শিল্পকলা পদক আপনি গ্রহণ করেছেন, সেই জন্য। সত্যিকার অর্থে রবীন্দ্র চর্চা নানান মাধ্যমে আমরা করছি, শুধুমাত্র বই পড়া, গান গাওয়া সেখানেই সীমাবদ্ধ না, নাটক থেকে শুরু করে বলা যায় শিল্পের প্রায় সব শাখাতেই রবীন্দ্রনাথের বিচরণ। তো আমরা একটু সঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রনাথের চর্চা সম্পর্কে একটু জানতে চাই। এখনো পর্যন্ত রবীন্দ্রনাথের গানই কিন্তু, যদি আমরা একটা হিসাবে দেখেছি যে সবচেয়ে বেশি বাজারে চলে রবীন্দ্রনাথের গান, যদি একক হিসাব করা হয়। রবীন্দ্রনাথ তো আমাদের কাছে দীপ্ত সূর্যের মতো। রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট ফিলোসফার। তার সমস্ত সঙ্গীত, সুষমা এবং অন্যান্য সাহিত্য, গল্প, কবিতা, নাটক সব কিছু বাদ দিলেই শুধু গান দিয়েই রবীন্দ্রনাথ আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। রবীন্দ্রনাথের গান আমাদের আলোকিত করে, আমাদের মনকে সচকিত করে। আমরা আমাদের কোনো কাজে, আমাদের কোনো নাটকে, আমাদের কোনো অভিনয়ে সব জায়গায় রবীন্দ্রনাথকেই আমরা পাই। কোনো সহজভাবে শুধু রবীন্দ্রনাথকে পাই। যদি একটা গান দিতে হয় সেখানে রবীন্দ্রনাথের গান আসে। এটা হলো রবীন্দ্রনাথের। এখন বাংলাদেশে রবীন্দ্রনাথের গান প্রচুরভাবে চর্চিত হচ্ছে। ইদানিংকালে অনেক ছেলে মেয়ে বিশ্বভারতী, রবীন্দ্রভারতী থেকে গান শিখে আসছে। একসময় চট্টগ্রামে কোনো শিক্ষক ছিল না রবীন্দ্রনাথের গানের, একমাত্র আমি রবীন্দ্রনাথের গান শেখাতাম।
আজকে যারা গান করেন তারা সবাই আমারই ছাত্রছাত্রী চট্টগ্রামে। এখন যদিও বা অনেক ছেলে মেয়ে বিশ্বভারতী রবীন্দ্রভারতী থেকে গান শিখে এসে তারাও শেখাচ্ছে। তো রবীন্দ্রনাথের গান আমিও মনে করি রবীন্দ্রনাথ যদি আর গান অন্য কিছু না লিখতেন, শুধু গান দিয়েই আরও বোধহয় দুটো নোবেল পুরস্কার পেতে পারতেন। গানের মাধ্যমে রবীন্দ্রনাথ, আমি তো মনে করি রবীন্দ্রনাথ আমাদের হাসি কান্না দুঃখ বেদনা সব কিছু হরণ করে নিয়েছেন। সেজন্যই রবীন্দ্রনাথকে আমাদের স্মরণ করতে হয় সবসময়, আমাদের দুঃখে আনন্দে হাসিতে গল্পে সমস্ত কাজে আমাদের সকাল থেকে উঠে রবীন্দ্রনাথকে আমাদের স্মরণ করতে হয়। এবং আমি মনে করি রবীন্দ্রনাথের গান এবং অন্যান্য শিল্প সুষমা যারা যদি পাঠ করে আমাদের দেশের সাংস্কৃতিক একটা আলোড়ন সৃষ্টি হবে। সবাই যদি পাঠ করেন, বিশেষ করে রবীন্দ্রনাথের গান যদি একটু বোধের প্রয়োজন, রবীন্দ্রনাথের গান যদি বোঝেন, যদি বুঝতে পারেন, তাহলে রবীন্দ্রনাথের গানের মধ্যেই আমাদের সুখ দুঃখ বেদনা হাসি কান্না সব কিছু বলাই আছে। মিহির, এই যে স্যার যে কথাটি বলছিলেন যে রবীন্দ্রনাথের চর্চা বিশেষ করে 60-এর দশকে যেই বাধাটি পেয়েছিল সেটি তো বলা যায় যে একটি রাজনৈতিক কারণে। সেখানে মানুষের মধ্যে এই চেতনাটা বিকাশের ক্ষেত্রে, অর্থাৎ বাঙালি চেতনা বিকাশের ক্ষেত্রে রবীন্দ্রনাথের গান কিভাবে কাজ করছে এখনো পর্যন্ত? না, 60-এর দশকে তখন তো সব কিছু বারণ ছিল। আমরা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে অনুষ্ঠান করতাম রবীন্দ্রনাথের গানের। এভাবে গানকে আমরা চালিয়ে গিয়েছি, রবীন্দ্রনাথের গানকে বন্ধ করতে দিইনি। বাইরে যদিও বা অনুষ্ঠান করতে পারিনি, কিন্তু ঘরে ঘরে আমরা অনুষ্ঠান করতাম। এইভাবে আমরা তখন এই রবীন্দ্রনাথের গানকে বাঁচিয়ে দেখেছি। চট্টগ্রামে যখন আপনি সঙ্গীত শিক্ষার ব্যবস্থা শুরু করলেন তখন এই প্রক্রিয়াটি কেমন ছিল? ছাত্র কিরকম পেতেন? বা তখন তো খুব ছিল না, এখন প্রচুর হয়েছে। এখন ঘরে ঘরে রবীন্দ্রনাথের গানের চর্চা হচ্ছে, কিন্তু শুরুর দিকে ছিল না। এই অন্য গানে ছিল, কিন্তু রবীন্দ্রনাথের গানে ছিল না। কিন্তু এখন বুঝতে পারছি রবীন্দ্রনাথের গানের মধ্যে কি আছে, কি জাদু লুকিয়ে আছে, সেটা বুঝতে পারছে কিছু কিছু লোক। কিন্তু এই যে আপনি বলছেন যে বোঝার জন্য একটা প্রস্তুতি প্রয়োজন, সেই প্রস্তুতিটা প্রস্তুত করার জন্য বেশিরভাগ মানুষকেই যদি রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের যা কিছু সৃষ্টিশীলতা আছে সব কিছু আরও ভালো করে তারা নিজের আয়ত্তে নিতে পারে, সেই ক্ষেত্রে করণীয় কি আছে মনে করেন? না, বোধের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। অশিক্ষিত লোক তো রবীন্দ্রনাথ বুঝবে না, তবে যারা মোটামুটি অর্ধশিক্ষিত বা শিক্ষিত তাদেরকে শিক্ষকেরা বা গানের শিক্ষকেরা বা অন্যান্য শিক্ষকেরা যদি বোঝান, তাইলে বুঝতে পারবে রবীন্দ্রনাথের গান কী জিনিস। আপনার আমাদের সঙ্গে থাকেন আরফুর রহমান নাঈম, আপনার কাছে আসবো। এটা বলা যায় যে রবীন্দ্র রচনাবলী অন্তত বাংলাদেশে একটা একক বইয়ের প্রজেক্ট যদি ধরা হয় তাহলে সবচেয়ে টাকার অঙ্কের সবচেয়ে বড় প্রজেক্ট। এই প্রজেক্টটি দুটি প্রতিষ্ঠান নিয়েছে এবং সাফল্য না থাকলে নিশ্চয়ই এত ধরনের লগ্নির দিক থেকে আমার মনে হয় যে এত বড় ঝুঁকি কেউ নিবে না যদি এটা ফিরে আসার সম্ভাবনা না থাকে। ফলে এই দিক থেকে বোঝা যায় রবীন্দ্রনাথ কতটাটুকু প্রাসঙ্গিক এবং এখনও মানুষের মধ্যে রবীন্দ্রনাথের চর্চা কতটা আছে। আমরা একটু জানতে চাইবো যে রবীন্দ্র রচনাবলী যে আপনি তৈরি করলেন, এটা আমার জানা মতো এটা সম্ভবত দ্বিতীয় সংস্করণ আপনার। আমাদের এর আগেও বেশ কয়েক বছর আগে একটু ছিল। আমরা একটু জানতে চাইবো যে এই পুরো প্রক্রিয়াটি কীরকম এবং সত্যিকার অর্থেই মানুষের কাছে রবীন্দ্রনাথের গ্রহণযোগ্যতা, যে কারণ এটা আমরা তো গবেষণা করতে পারছি না সেইভাবে, কিন্তু এইটা একটা বড় চলক হতে পারে বোঝার জন্য যে রবীন্দ্রনাথ এখনো কতটুকু প্রাসঙ্গিক মানুষের কাছে। একটা বিরতির পরে আপনার কাছে উত্তরটা নিব। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নাঈম ভাই, আপনার কাছে আসতে চাই যে এইটার একটু
ঐতিহ্য থেকে? আচ্ছা, আমি একটু আমার পুরনো স্মৃতিতে চলে যাই। 2003 সালে আমরা প্রথম উদ্যোগ নিই 18 খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশের। তো তখন কিন্তু আমাদের প্রকাশনার বয়স হচ্ছে মাত্র 3 বছর। তো রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক এবং জনপ্রিয় সেটার জন্য আমার এই বিষয়টা বলা প্রয়োজন আমি মনে করি। 2003 সালে আমরা প্রথম পত্রিকায় বিজ্ঞাপন দিই যে যারা আমাদেরকে মাত্র 1000 টাকা করে দিবে তাদেরকে আমরা 1800 টাকা করে 18 খণ্ডে রবীন্দ্র রচনাবলী দিব। আমরা প্রথম দিন কিন্তু আমাদের বুকিং হয়েছিল একটা 3 বছরের মাত্র নবীন প্রকাশনায় প্রথম দিনই বুকিং হয়েছিল 96 জনের এবং আমরা মোট বুকিং পেয়েছিলাম 1683 জনের। সেটাই কিন্তু আমাদের সবচেয়ে অনুপ্রেরণার জায়গা হিসেবে আছে। এবং আপনি এই যে বিরতির আগে যে প্রশ্নটা করছিলেন যে এত বড় অন্তত বিপজ্জনক ব্যবসা হিসেবে ধরা হয় আসলে প্রকাশনা ব্যবসাকে, সেখানে এই টাকা লগ্নি করা, ওই অভিজ্ঞতাটাই কিন্তু আমাদের কাজে লেগেছে। এবং আমরা কিন্তু 18 খণ্ডের রবীন্দ্র রচনাবলীটা 4টা এডিশন করেছিলাম। তারপর আমাদের মনে হয়েছে যে গত প্রায় 2012 সালে এসে আমরা চিন্তা করলাম যে না, এটাকে আরো পরিশীলিত, আরো সুন্দর বিন্যাসে কিভাবে করা যায়। আমি আনিসুজ্জামান স্যারের সাথে প্রথম কথা বলি এবং উনি এক বাক্যে প্রথম নামটি কিন্তু বলেছেন যে তুমি এটা সৈয়দ আকরমকে দিয়ে করাও। সৈয়দ আকরম তো মানে উনি আকরমকে দিয়ে করাও। তা আমি তারপর আকরম স্যারকে প্রস্তাব দিই এবং উনি রাজি হন। এবং উনি কিন্তু মানে পুরো বিশ্বভারতীর যে রবীন্দ্র রচনাবলীর যতগুলো এডিশন এখন পর্যন্ত আমরা পাই সেই এডিশনগুলোকে পুরোপুরি ভেঙে ফেলেছেন। উনি একদম প্রকাশক্রম অনুযায়ী বিন্যাস করেছেন নতুনভাবে 30 খণ্ডে। এবং এখানে আমরা অন্তর্ভুক্ত করেছি যে বিশ্বভারতীর 1 থেকে 19 খণ্ড আলাদা চিঠিপত্র রবীন্দ্রনাথের বেরিয়েছিল বা আছে এখনো বাজারে, আমরা সেটা এটার মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছি। প্রতিটি উৎসর্গে পত্রের পাশে কাকে উৎসর্গ করা হয়েছে আকরাম স্যার তার ছবি দেওয়ার চেষ্টা করেছেন এটার মধ্যে। এছাড়া যেটা হচ্ছে যে ছিন্নপত্র, ছিন্ন পত্রাবলী, ভানুসিংহের পত্রাবলী এবং পথে ও পথের প্রান্তে যেগুলো রচনাবলীর বাইরে ছিল, অর্থাৎ রবীন্দ্রনাথের এখন আর বাংলা কোনো প্রকাশনা নেই যা এই রচনাবলীর বাইরে আছে। তো স্যার একটা অসাধারণ কাজ করেছেন। গতকালকে তো আমাদের এই প্রকাশনা অনুষ্ঠান ছিল, ওখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভিসি সব্যসাচী বসু রায়চৌধুরী এসেছিলেন এবং প্রাক্তন ভিসি পবিত্র সরকার এসেছিলেন। তো ওনারাও আসলে দেখে উচ্ছ্বসিত এবং আমরা আশা করছি যে আমরা বাংলাদেশের রবীন্দ্র ভক্ত বা রবীন্দ্র চর্চা যাদের করেন তাদের কাছে সবচাইতে ভালো মানের, ভালোভাবে বিন্যস্ত একটি রচনাবলী তুলে দিতে পারছি। এবং এটা এই জন্য বলছেন যে সবচেয়ে ভালো মানের, তার অর্থ হচ্ছে যে বাজারে এটার এমনকি প্রতিদ্বন্দ্বীও আছে। কারণ প্রতিদ্বন্দ্বী আমি এই জন্য বলছি যে অন্তত আরো বিশ্বভারতী সহ আরো একাধিক প্রতিষ্ঠান আসলে রবীন্দ্র রচনাবলী প্রকাশ করেছে। এখান থেকে আমি জিনিসটা খুবই পজিটিভলি দেখছি যে তার মানে এখনো পর্যন্ত এত বড় প্রকাশনা বাংলাদেশে পড়ার মতো, কেনার মতো মানুষ যথেষ্ট রয়ে গেছে। সেটা এক ধরনের আমাদের যে পড়ার পাঠ্যাভ্যাস নিয়ে নানান ধরনের প্রশ্ন উত্থাপন করা হয় যে পাঠ্যাভ্যাস কমে যাচ্ছে, মানুষ বই এর বদলে অন্যদিকে চলে যাচ্ছে, সেটাকে খুব বেশি সমর্থন করে বলে মনে হয় না। না, একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে যে মূলত রবীন্দ্রনাথ বলেন বা আমাদের দেশের পাঠক যদি বলেন, আমরা পাঠ্যাভ্যাস চলে যাচ্ছে বা কমে যাচ্ছে যে আমরা বলছি, এটা কিন্তু আপনি শিক্ষার হারের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে কিন্তু আপনার ধরতে হবে, আবার জনসংখ্যার হার থেকে কিন্তু আবার ধরতে হবে যে না পাঠ্যাভ্যাস বেড়েছে বা পাঠক বেড়েছে। তো রবীন্দ্রনাথ যেটা হয়েছে যে আসলে আপনি যদি রবীন্দ্রনাথের পুরো জীবনের সাহিত্যকর্মের পরিধির কথা চিন্তা করেন এবং সবকটা বইকে যদি আপনি আলাদা আলাদাভাবে চিন্তা করেন যে প্রতিটা আলাদা বই, রবীন্দ্রনাথের চেয়ে বেস্ট সেলার কিন্তু এখনো বাংলা সাহিত্যে কেউ না। তো সেখানে আসলে বাংলাদেশে আসলে আমার কাছে মনে হয় যে মানে এই যে আমার সঙ্গে বা বিশ্বভারতী বা আমাদের বাংলাদেশ থেকেও যেসব অন্যান্য যে রবীন্দ্র রচনাবলী প্রকাশিত হয়েছে সেগুলোরও চাহিদা থাকবে। কেন মানে আমার কাছে যেটা মনে হয়েছে, আর আমরা মনে করছি যে আমরা নতুনভাবে নতুন বিন্যাসে যে রবীন্দ্র রচনাবলী করেছি সেটারও চাহিদা থাকবে। আপনার কাছে ফিরে আসবো একটু পরে, স্যারের কাছে আসবো। স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাই, প্রথমে যেই কথাটি বলছিলেন যে রবীন্দ্রনাথের একটা বলা যায় যে রাজনৈতিক ব্যাপার আছে এবং একই সঙ্গে আমাদের দেশে
বাঙালি সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতির বিকাশ, যেটার মধ্য দিয়ে আমরা বলা যায় যে আমাদের জাতিসত্তার বিকাশটাও হয়েছে, সেক্ষেত্রে এই বাঙালি সংস্কৃতির বিকাশের ক্ষেত্রেও রবীন্দ্রনাথ এবং একই সঙ্গে যারা এই সংস্কৃতির চর্চা করেছেন তাদের একটা বড় ভূমিকা আছে। এখনকার সময়ে সেটার প্রাসঙ্গিকতা অনেক বেশি, কারণ যেই বিষয়টি আপনিও বলছিলেন যে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে অবস্থান যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের চর্চা কতটুকু প্রয়োজন। না, এইটা তো যুক্তি দিয়ে দেখাবার বিষয় না। আমরা প্রতিদিনের জীবনযাত্রার মধ্য দিয়ে উপলব্ধি করি যে প্রগতিশীল চিন্তা, উন্নতি থেকে আরও উন্নতির দিকে যাওয়া, জ্ঞান বিজ্ঞান সাহিত্য শিল্প সঙ্গীত সব দিক দিয়ে এইটা খুব দরকার, এবং এই ব্যাপারে সচেতন চেষ্টা একটা জাতির জীবনে দরকার। যেমন আমাদের দেশে বাংলা একাডেমি আছে, শিল্পকলা একাডেমি আছে, জাদুঘর আছে, এগুলো তো এই দিকটা জাতির এই দিকটাকে উন্নত করার জন্যেই। তো এরকম সচেতন প্রয়াস প্রত্যেক জাতির মধ্যে থাকে, আমাদের এখানেও দরকার। কিন্তু আজকে সাম্প্রদায়িকতাকে প্রধান সমস্যা ধরে যেভাবে কথা বলা হচ্ছে তাতে তো কথিত সাম্রাজ্যবাদ বাড়ছে আর কি, সাম্প্রদায়িকতা বাড়ছে। মৌলবাদ বলে যেভাবে কথা বলা হচ্ছে তাতে কথিত মৌলবাদ, আমি কথিত শব্দটা ব্যবহার করছি, তার একটা তাৎপর্য আছে, সেটা তো বাড়ছে যেভাবেই দেখা হোক। কাজেই চিন্তার দিক থেকে, আমাদের ভাষার দিক থেকে, রাজনীতির দিক থেকে আমাদের সচেতন হওয়া উচিত। আমরা তো অসাম্প্রদায়িক চাই, কাজেই সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বলে দেশকে ভাগ করে দিলে, জনসাধারণকে ভাগ করে দিলে যে ক্রিয়া প্রতিক্রিয়া আরম্ভ হয় তাতে প্রগতিশীল ধারা মানে সফল হতে পারে না, বরং প্রতিক্রিয়াশীল ধারাই সফল হয়। এটা আমাদের গত ৩৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা যায়। মৌলবাদ একটা কাল্পনিক বিষয়, সম্পূর্ণ পরিকল্পিত কাল্পনিক একটা বিষয় বিবিসি রেডিও, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, এবং আমরা ভীষণভাবে মৌলবাদ বিরোধী আন্দোলন করলাম। সেই জায়গায় দেখা গেল যেসব শক্তির উত্থান আমরা চাই না তারা ক্রমে উঠতে 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 বিরাট শক্তি হয়ে গেছে। এই জন্যেই আমি ওই দিকটাতে না গিয়ে অন্য দিক থেকে দেখা দরকার। আমাদের রাষ্ট্রভাষা বাংলা, আমরা যদি বাঙালি জাতীয়তাবাদী হই তাহলে অবশ্যই রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে সফল করা দরকার। মানে জাতীয় জীবনের যে যে ক্ষেত্রে সম্ভব সকল ক্ষেত্রে এটাকে প্রতিষ্ঠা করা। কিন্তু এই উদ্যোগ আগে যতটা ছিল, গত মানে এই যে আমাদের এখন নির্বাচিত সরকারের কাল আসছে 1991 থেকে, এই সময়ে তো অনেক কমে গেছে। বাংলা একাডেমির যে অনুবাদের মানে প্রজেক্ট ছিল, এখন কি সেটা আছে? নানান ধরনের কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাংলা চালু হয়েছিল, কিন্তু এখন বাংলা থেকে সরে ইংরেজির দিকে চলে যাচ্ছে। বিচার বিভাগে বাংলা চালুর দাবি ছিল, এবং আমরা আমাদের বিচারকদের, আইনজীবীদের এত অপদার্থ মনে করি না যে বাংলা তারা চালু করতে পারতেন না। কিন্তু ওই যে সব জায়গায় ঢিলেমি দেখা দিয়েছে, তার ফলে এই জায়গায়ও ঢিলেমি দেখা দিয়েছে। আমাদের বাঙালি জাতীয়তাবাদ আলোচনায় এই দিকটাতে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের মন্ত্রী পরিষদে এই মুহূর্তে খোঁজ করলে আমরা কয়েকজন মন্ত্রী পাবো যারা ডুয়েল নাগরিক, বিদেশেরও নাগরিক। আমাদের পার্লামেন্টের সদস্যদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যা পাবো যারা বিদেশেরও নাগরিক। তারপরে আমাদের যারা সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, তাদের মধ্যেও এই অবস্থা। অনেকেই তাদের ছেলে মেয়েকে বিদেশের নাগরিক করে ফেলছেন। এই বাস্তবতাটা লক্ষ্য করলে বাঙালি জাতীয়তাবাদ যে আমরা পরিত্যাগ করেছি, অথচ রবীন্দ্রনাথ প্রসঙ্গে, নজরুল প্রসঙ্গে আমরা বাঙালি জাতীয়তাবাদ বলছি, এখানে দুটো বিষয় কাজ করে। একটা আমাদের অনেকের নির্বুদ্ধিতা, আরেকটা আমাদের দলীয় স্বার্থে নানান রকমের চালাকি। বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কে কথা বলতে গিয়ে এই প্রসঙ্গ আসছে, এতে কি বারবার বলার দরকার আছে যে এই জাতীয়তাবাদী চেতনা গঠনে রবীন্দ্রনাথ যেহেতু আমাদের ভাষার সবচেয়ে বড় লেখক শিল্পী, তার কাছ থেকে আমরা সবচেয়ে বেশি নিয়েছি। 1960-এর দশকে দুটো সংগঠন, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি সংসদ, আরেকটা পরে হয়েছে ছায়ানট। এই সংগঠনগুলো তো তখন সঙ্গীত দিয়ে আমাদের জাতীয় চেতনা, আমাদের আত্মপরিচয়ের বোধকে জাগিয়ে তুলছে, এবং সঙ্গীতের মধ্যে রবীন্দ্রনাথের গান প্রধানত ছিল। কিন্তু রবীন্দ্রনাথের গানের পাশাপাশি স্বদেশী সঙ্গীত বলে যে ব্যাপারটা ছিল, স্বদেশী গান,
সেই গান ছিল যেটা বঙ্গভঙ্গ বিরোধী সময় থেকে শুরু হয়েছে বলা যায়, আরও আগে শুরু হয়েছে বলা যায়, কিন্তু বঙ্গভঙ্গের সময় থেকে প্রধানভাবে শুরু হয়েছে, যেখানে রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায়, তারপরে অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন ইত্যাদি, বরিশালের কবি কি নাম, যে মুকুন্দ দাস, এরা তখন এই গান দিয়ে গোটা জাতিকে ভেতর থেকে জাগিয়ে তুলছে, মনের দিক থেকে। এইসব আমরা 1960-এর দশকে সংস্কৃতি সংসদ এবং পরে ছায়ানটের মধ্য দিয়ে পেয়েছি। কাজেই জাতীয়তাবাদী আন্দোলনের আমি বলবো দুর্বল দিক রাজনৈতিক, সাংস্কৃতিক দিক অনেক প্রবল ছিল। রাজনীতিতে তখন যেরকম চিন্তা ভাবনা, যেরকম প্রস্তুতি দরকার ছিল 60-এর দশকে সেটা হয়নি। 6 দফা আন্দোলন, এখানে আওয়ামী লীগের নেতৃত্ব খুব প্রশংসনীয়, কিন্তু খুব প্রশংসনীয় হওয়ার পরেও আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। এইখানে রবীন্দ্রনাথের লেখা, বঙ্কিমচন্দ্রের লেখা, শরৎচন্দ্রের লেখা, এটা যতটা আমাদের মানে পঠন দরকার ছিল তার চেয়ে কমই আমরা করতে পেরেছি। তারপরেও এই কথাটা শেষ করি, এই বেগম রোকেয়া, এস ওয়াজেদ আলী, মোহাম্মদ ওয়াজেদ আলী, মোহাম্মদ লুৎফুর রহমান, কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন চৌধুরী, বহু লেখক তো আছেন আমাদের, তাদের কথা তো আমরা মনে রাখি না। কেবল রবীন্দ্রনাথের কথা যদি আমরা কেন্দ্রীভূত করে ফেলি, আমাদের চিন্তাকে, আমাদের মনকে আচ্ছন্ন করে ফেলি, তাহলে তো আমাদের বাঙালি জাতীয়তাবাদ যতই বলি এটা খর্ব হয়ে যায়। প্রাসঙ্গিকভাবে আমি এই কথাগুলো বলছি। একজনকে ধরলে তার চারপাশে যারা মহৎ কাজ করেছেন আরো 10 জনের নাম আসে। আমরা একটা বিরতির পর আপনার কাছে আবার আসবো, যে এই যে বিশেষ করে ওই বিষয়টি যে বলা যায় সাংস্কৃতিক আন্দোলনটা যত বড় ছিল সেই অনুযায়ী সেটাকে আসলে আপনি যেটা বলছেন যে রাজনীতি ওটাকে রূপান্তর করতে পারেননি, জনগণের স্বার্থে ধারণ করেনি, সেই জিনিসটা এখনো আবার নতুন করে মানে সেটা এখনো বলা যায় যে এখনো প্রাসঙ্গিকই আছে, ওই জায়গাটা আমরা এখনো প্রাসঙ্গিক, কিন্তু কেবল সাম্প্রদায়িকতা বিরোধী, মৌলবাদ বিরোধী বক্তব্য দিয়ে আমরা যেভাবে আজকে বাংলাদেশে নিচ্ছে 1980 সাল থেকে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মিহির নন্দী, আপনার কাছে একটু সঙ্গীতের চর্চাটা সব মিলিয়ে একটু জানতে চাই, যে এখানে বলা যায় যে রবীন্দ্রনাথের যে গান আছে সেই গানটা তরুণ প্রজন্মের কাছে আপনি বলছিলেন যে এখনকার মানুষ অনেক বেশি শিখছে, কি কারণে তারা বেশি আগ্রহ পাচ্ছেন? যে বলছিলাম আগে, রবীন্দ্রনাথের গান আগে এমনি গাওয়া হতো, শুধু সুরটা গাওয়া হতো, কিন্তু কথাগুলো পড়ে দেখতো না। এখনো আমার ছাত্রছাত্রীদের আমি বলি, গানটা শেখার আগে অন্তত 5-7 বার অন্তত আবৃত্তি করো, দেখবে তখন কিছু না কিছু তুমি পেয়ে যাবে। সেজন্য এখন তারা এইভাবে চলছে বলেই এখন গানের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। মানে সুরটা আগে কথায় কি বলা হয়েছে, কারণ কথার মধ্যেই তো মূল মেসেজগুলো থাকতেছে, সুরটা সেটা আশ্রয় করে আসছে। সেজন্যই এখন আমরা চেষ্টা করছি ওভাবেই, যারা সুশিক্ষক রবীন্দ্রনাথের গানের, তারা এটা চেষ্টা করছে। একটা ব্যাপার হয়তো আপনি বলতে পারবেন ভালো, যে যন্ত্রের ব্যবহার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস সেটা তো বেড়ে গেছে আমাদের, মানে রবীন্দ্রসঙ্গীত ছাড়াও অন্য ক্ষেত্রে আরো বেশি বেড়ে গেছে, যে কথা তো সেখানে গৌণ, কথা শোনাই যায় না, বোঝাই যায় না, কথা বোঝা যায় না, কথার কোনো দাম নেই না। এই ব্যাপার যেটা রবীন্দ্রনাথ অনুমোদন অবশ্যই করতেন না বেঁচে থাকলে, চাইতেন না, শুধু তানপুরা, রবীন্দ্রনাথ শুধু চাইতেন একটা স্ট্রেস তানপুরা আর তবলা, থাকবে তবলাটা চাইতেন। হ্যাঁ, তো গল্প, উপন্যাস, কবিতার ক্ষেত্রেও বিষয়বস্তু গৌণ, রচনা রীতি মুখ্য, এরকম একটা দৃষ্টিভঙ্গি কাজ করছে এখন। কিন্তু রবীন্দ্রনাথ কিংবা বঙ্কিমচন্দ্র কিংবা শরৎচন্দ্র কিংবা নজরুল ইসলাম অথবা বাংলা ভাষার এই বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, তারা বিষয়বস্তুকে যতটা গুরুত্ব দিতেন, রচনা রীতিকেও ততটা গুরুত্ব দিতেন। একটা থাকলে অন্যটা না থাকলে ব্যর্থ। এই গানের ক্ষেত্রে তাই, গানের ক্ষেত্রেও সব গান ক্ষেত্রে, সব রবীন্দ্রনাথের গান, নজরুল গান হোক বা অন্য কোনো গান হোক, মানে দুটো মিলিয়ে অবশ্যই বাণীটা আছে এবং সুর, দুটো মিলিয়ে আসলে মানুষকে ছুঁয়ে যাবে। সুর এবং বাণী, এর মধ্যে একটা সামঞ্জস্য
বোধহয় বাংলা ভাষার সকল যুগের গানের মধ্যে সে কীর্তন বলি, রামপ্রসাদী বলি, বা আধুনিক বাংলা বাণী বলি, গণসঙ্গীত বলি, সর্বত্রই আছে। কিন্তু এই সাম্প্রতিক 20-30 বছরের মধ্যে আমাদের এখানে ওই জিনিসটা ঠিক রইল না। ব্যান্ড সঙ্গীত বলে যেটা সামনে আসছিল, আমাদের কাছে তো সেটা সঙ্গীত বলেই মনে হয় না। তার প্রভাব নানানভাবে এখন কমে গেছে। কিন্তু এই প্রজন্মের লোকজন যারা আছে তারা তো আবার ব্যান্ড সঙ্গীতটা পছন্দ করছে, পছন্দ করে। কিন্তু প্রথম এটা যেভাবে আসছিল তার মধ্যে তো সঙ্গীত বলে কিছুই ছিল না। এখন অনেক বেশি পরিশোধিত হচ্ছে, সঙ্গীত যুক্ত হয়েছে। আরিফুর রহমান নাঈম, আপনার কাছে একটু আসতে চাইবো যে এই যে একটা বিশাল কাজ, এটি করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে, কারণ আমরা জানি না যে এটার পুরোটার মান ঠিক রাখা সেটা ভাষাগত, কারণ যেহেতু নতুন করে করতে হচ্ছে, ফলে এইটি কতটুকু চ্যালেঞ্জিং ছিল, প্রুফ দেখা থেকে শুরু করে এটা মানে আমাদের জন্য কাজ হিসেবেও তো এটা নতুন এবং যথেষ্ট দক্ষ মানুষ আপনার সঙ্গে ছিল কিনা? হ্যাঁ, আমরা তো মনে করি, মানে প্রথমত হচ্ছে যে আকরাম স্যার আছেন যখন, তখন আমরা আসলে সাহসটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, কারণ উনি তো অনেক খুঁতখুঁতে, আসলে এটা বললে স্যার যদি দেখে থাকে আর কি আমার বলবে যে এই শব্দটা বললা কেন। হ্যাঁ, কিন্তু আসলে যেটা হয়েছে কি যে আমরা পুরো রচনাবলীটা তো আমরা যখন 18 খণ্ডে করেছিলাম তখন আমরা কম্পোজ করেই কিন্তু করেছি, আমাদের কাছে তো ওই কম্পোজটা ছিলই। সেটাকেও আমরা আবার নতুন করে কিন্তু প্রুফ রিডিং করিয়েছি। আবার সঙ্গে আমরা যে চিঠিপত্র বা যা নতুন এটার মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছি সেগুলো যথেষ্ট যত্নের সঙ্গে আমরা প্রুফ রিডিং করেছি। আমরা নির্ভুলতার জায়গা থেকে এটা বলতে পারি যে শতকরা 99% অন্তত আমি বলবো যে নির্ভুল রচনা বলে আমরা প্রকাশ করতে পেরেছি। তো এর মধ্যে ছোটখাটো ত্রুটি থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, কিন্তু আমরা চেষ্টা করেছি। আমরা সত্যি কথা বলতে আমরা ছাপানো থেকে শুরু করে সম্পাদনা থেকে শুরু করে একদম শেষ পর্যন্তই এটার মধ্যে বিশেষ নজর দিয়েছি। আমরা কাগজটা কিন্তু আমরা একটা পেপার মিল, পেপার টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দিয়ে বানিয়ে নিয়েছি, যে কাগজটা নর্মালি ওনারা বাজারে বিক্রি করেন না, কিন্তু আমরা রবীন্দ্র রচনাবলীর জন্য বানিয়ে নিয়েছি। ছাপার ক্ষেত্রে, বাধাইয়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে সর্বোচ্চ মানটাকে রাখার, এবং এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে ধরনের বই প্রকাশ করা উচিত, যে ধরনের বাধাই হওয়া উচিত, যে ধরনের কাগজ হওয়া উচিত, সেটা রাখতে চেষ্টা করেছি। একটু অন্যদিকে আসতে চাই যে এটির বাজারজাতকরণ সারা বাংলাদেশে এটা কিভাবে পাওয়া যাবে, এটার প্রক্রিয়াটি কিভাবে করেছেন এবার? প্রথমত হচ্ছে যে আমরা গত মাসে একটা ছোট অল্প দিনের একটা প্রচারণা ছিলাম আমরা। আপনারা জানেন যে একটা অনলাইন বই বিক্রয় প্রতিষ্ঠান আছে রকমারি.com, ওরা বিনা পয়সায় কিছু প্রি অর্ডার নিয়েছে, সেটা আমরা অনেক বেশি সাড়া পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এখনো আবার রকমারির মাধ্যমেই গ্রামীণ ফোন তার স্টার গ্রাহকদেরকে বিশেষ ছাড়ে এই রচনাবলী ক্রয়ের সুযোগ করে দিয়েছে। ঢাকা ব্যাংক লিমিটেড কিস্তিতে ক্রয় করার জন্য সুযোগ করে দিয়েছে, যে আমরা যারা যেসব গ্রাহক একবারে এত পরিমাণ টাকা দিতে পারবে না তারা কিস্তিতে কিনতে পারবে। এছাড়া যেটা হয়েছে যে আমরা এখন তো বইয়ের দোকান কমে এসছে, আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রেখেছি, যে কেউ যদি আমাদেরকে টাকা পাঠিয়ে দেয় আমরা হোম ডেলিভারি দিব। অনেকগুলি অপশন আছে এবং সেটা গ্রাহকের সুবিধা অনুযায়ী তারা বেছে নিতে পারে। ম্যাম, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আজকের বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ম্যাম, আপনার কাছে আবারও ফেরত আসবো যে মানে রবীন্দ্র রচনাবলী ঐতিহ্য যেটা বের করেছে এই সংস্করণে, সেটা আপনার বিবেচনায় ডিস্টিংক্ট কেন? মানে কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে নিজের প্রকাশনায়? মানে এর ভেতরে নাকি সবটা মিলে? অবশ্যই যেটা মানে প্রথম আকর্ষণ হচ্ছে যে আকরাম স্যারের সম্পাদনা। আমার ব্যক্তিগতভাবে চাহিদার জায়গা থেকে আমার সবচেয়ে ভালো কাজ মনে হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিঠিপত্রগুলো আছে, আকরাম স্যার বলতে গেলে প্রতিটা চিঠির নিচেই টিকা দিয়েছেন। অর্থাৎ এই প্রজন্মের যারা রবীন্দ্রনাথকে পড়বে তারা তো রবীন্দ্রনাথের ওই সময়ে কোথায় গেল, কার সঙ্গে চিঠিটা আদান প্রদান করছে, সে কনটেক্সটটা বুঝতে পারবে না। আকরাম স্যার যেটা করেছেন যে প্রতিটা চিঠির নিচেই উনি টিকা দিয়েছেন বলতে গেলে, এবং এটা আমার কাছে মনে হচ্ছে অদ্ভুত। মানে আমি যখন নিজেও পড়েছি তখন আমার কাছে মনে হচ্ছে মানে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার মনে হচ্ছে এটা, এবং সবচেয়ে ভালো কাজ হয়েছে এটা। আমরা আশা করি যে এটা পাঠকের কাছে
যেহেতু অনেকগুলি মাধ্যমে যাওয়ার সুযোগ আছে, অনেক বেশি বেশি পৌঁছে যাবে। মিহির নন্দী, আপনার কাছে আসতে চাই যে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতই না, সব মিলিয়ে বাংলা শুদ্ধ সঙ্গীতের চর্চা যদি আরো বাড়াতে হয়, সেই জন্য আপনার কি পরামর্শ আছে, খুব সংক্ষেপে বলবেন। শুদ্ধ সঙ্গীত মানে প্রথমত বাংলা সঙ্গীত শেখার ক্ষেত্রেও উচ্চাঙ্গ সঙ্গীত শেখার প্রয়োজন আছে। কারণ গান হয় কণ্ঠে, কণ্ঠের মাধ্যমে গান প্রকাশ করি আমরা, সেই জন্য উচ্চাঙ্গ সঙ্গীতের শেখা প্রয়োজন। তারপর শুদ্ধ সঙ্গীত শেখানোর জন্য অন্তত প্রত্যেক প্রতিষ্ঠানে, গানের প্রতিষ্ঠান যারা আছে সেখানে ভালো শিক্ষক রাখা এবং তারা সেভাবে ছেলে মেয়েদেরকে সেভাবে উপদেশ যেন দেয় যে গান কীভাবে শুদ্ধভাবে গাইতে হয়। যদিও এখনো এক্ষেত্রে বিদ্যালয়ের কি কোনো কিছু করার আছে? আমাদের যে স্কুলগুলি আছে, বিরাট দায়িত্ব, যে সঙ্গীত প্রতিষ্ঠানগুলো আছে তাদের বিরাট দায়িত্ব। তারা এখন রবীন্দ্রনাথের গান শেখাচ্ছে, অন্যান্য গানও শেখাচ্ছেন, কিন্তু সব গানের ক্ষেত্রে শুদ্ধতা বজায় রাখার জন্য, যেমন লোকসঙ্গীত, সেই লোকসঙ্গীত, আগের লোকসঙ্গীত পুরনো আব্বাস উদ্দিনের সেই সুরে কি আমরা গান শুনি? এখন লোকসঙ্গীত শুনতে পাই না তো। সেই আগের আব্দুল আলিমের সুরে যে লোকসঙ্গীত আমরা শুনেছি, সেই লোকসঙ্গীত কি আমরা শুনতে পাই এখন? সব গানের ক্ষেত্রেই একটু পরিবর্তন হয়েছে, বিকৃতিও হয়েছে। সেই বিকৃতি কাটানোর জন্য শুদ্ধ শিক্ষক এবং উপযুক্ত শিক্ষক রেখে এগুলো শেখাবার ব্যবস্থা করতে হবে। আবুল কাশেম ফজলুল হক, আপনার কাছে একদম শেষ সময়ে, আমাদের আর খুব বেশি সময় নাই না, এখানে যেটা ঐতিহ্যের এই সংস্করণে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার মতো যে বিষয়টা আসছে, সেটা হলো আগে বিশ্বভারতী থেকে রবীন্দ্র রচনাবলিতে রবীন্দ্রনাথের প্রথম জীবনের অনেকগুলো লেখা 2 খণ্ডে অচলিত সংগ্রহ বলে বের হয়েছিল সবশেষে। অচলিত অর্থাৎ রবীন্দ্রনাথ এইগুলো বলতেন যে এগুলো আমার প্রথম বয়সের দুর্বল রচনা, এগুলো সামনে না আনাই ভালো, তাতে আমার শক্তির পরিচয় নাই, তাতে আমার দুর্বলতার পরিচয় আছে। এই জন্য এগুলো রবীন্দ্র রচনাবলীর শেষে 2 খণ্ডে অচলিত সংগ্রহ বলে করেছিল। এইটাতে সেগুলো কালক্রম অনুযায়ী মানে দিয়ে দেওয়া হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। রবীন্দ্রনাথের চিঠিপত্র রবীন্দ্র রচনাবলীতে ছিল না, আলাদাভাবে ছোট ছোট খণ্ড অনেকগুলো, অন্তত 20-22টা খণ্ডে, 21টা খণ্ডে ইনি বলছেন, ছোট ছোট বই আকারে বেরিয়েছিল। সেগুলোও এখন এটার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর চিঠিপত্রগুলো পাঠক যাতে বুঝতে পারেন সেজন্য একটু টিকাভাষ্য দেওয়া, এটা করা হয়েছে। এটা এই সংস্করণের একান্ত বিশিষ্টতা। তাছাড়া যে কথাগুলো আগে আলোচনা হলো, যে এখানে নির্ভুল ছাপার অনেক সমস্যা। বিশ্বভারতী থেকে যে বই বের হচ্ছে, সর্বশেষ খণ্ডও যদি ধরি, তাহলে আমি অনেক জায়গায় দেখাতে পারবো প্রতি পৃষ্ঠাতেই এটা এরকম না হয়ে এরকম হওয়া উচিত ছিল। 1 শব্দ ভেঙে 2 শব্দ হয়ে যায়, বিশেষ করে সমর্পণ শব্দ, আবার 2 শব্দ 1 শব্দ হয়ে যায়। এই ধরনের ত্রুটি থেকে বিশ্বভারতীর সংস্করণও সম্পূর্ণ মুক্ত না। আর লেখাগুলো রবীন্দ্রনাথের জীবনকালে রবীন্দ্রনাথের হাত দিয়ে যেভাবে বেরিয়েছে, বিশ্বভারতী তো সেইভাবে রাখেনি। বানান টানান অনেক কিছু মানে রবীন্দ্রনাথকে সাহায্য করতে চেষ্টা করেছে। আমি বলছি না যে রবীন্দ্রনাথকে বিকৃত করেছেন, রবীন্দ্রনাথকে সাহায্য করতে চেষ্টা করেছেন। বানানের ব্যাপারে রবীন্দ্রনাথ কোনো দাবি রাখেননি। বিশ্বভারতীর বানানই আমার বানান, আমার বইতে বিভিন্ন সময়ে বিভিন্ন বানান, এইভাবে বিশ্বভারতীকে তিনি দায়িত্ব দিয়েছেন। রবীন্দ্রনাথ এইসব ব্যাপারে অনেক উদার, বৃহৎ এবং দূরদর্শী মানুষ ছিলেন। রবীন্দ্রনাথ বাংলা বানান যে জটিলতার মধ্যে ছিল, সেটাকে সংস্কার করে সহজের দিকে আনার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে তুরস্কে একজন কামাল আতাতুর্ক এসে যেমন রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বদলে দিয়েছে, বাংলা বানান ঠিক করার জন্য একজন বাংলা ভাষার কামাল আতাতুর্ক দরকার। এরকম নানান বৈশিষ্ট্য আছে। আবুল কাশেম ফজলুল হক, মিহির নন্দী এবং আরিফুর রহমান নাঈম, আপনাদের 3জনকে অনেক ধন্যবাদ আজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।